আমার আজকের আলোচনার বিষয় তাজুল ইসলাম বলেছেন না, এই গণহত্যাকারী সেনা সদস্যদের বিচার কিন্তু আদালতেই হবে, কোন সেনাবাহিনীর আদালতে না। কারণ সেনাবাহিনীর আদালতে এইসব বিচারের শাস্তি কিন্তু খুবই লঘু। তারপরে নানা দেন দরবার, নানা সমালোচনা, আলোচনা, তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিল যে তাদেরকে আদালতে হাজির হতে হবে। এবং এই নিয়ে কিন্তু চরম উত্তপ্ত অবস্থা, খুবই গুমট পরিবেশ, কি হয় না হয়। সেই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সরকারের এমন করা উচিত নয় যাতে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নষ্ট হয়। এবং সালাউদ্দিন আহমেদ আরো বলেছিলেন যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নষ্ট হলে আমরা সেটা এফোর্ড করতে পারবো না, আমরা সেটার ভার বহন করতে পারবো না। তার মানে হচ্ছে বিএনপি কিন্তু মনে মনে সেনাবাহিনীর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিলেন। যা হয়েছে তা হয়ে গিয়েছে, তারা আসলে শেখ হাসিনা নির্দেশে করেছে, এখন কি করা যাবে আর। মানে এই বিচারটা আসলে সেনাবাহিনীর উপরে ছেড়ে দাও। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, গত বছরের 6 অক্টোবর তাজুল ইসলাম বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটবে, এবং হয়েছেও তাই। এবং আরেকটি কথা হচ্ছে যে এই তাজুল ইসলাম আয়না ঘর উদ্ধার করতে গিয়ে যেই সমস্যায় পড়েছেন, এবং ওই যে গুম কমিশনের যে সদস্য নাবিলা ইদ্রিস, মানে সেনাবাহিনী ওই আয়না ঘরে গিয়ে তারপরে পুরাতন ওয়াল ভেঙে স্ট্রাকচার চেঞ্জ করে সকল কিছু শেষ করে রং টং দিয়ে টিয়ে অন্যরকম করে রেখেছিল। এর ভিতরে এই তাজুল ইসলামরা অনেক কষ্ট করে সেখানে গিয়ে মানে সেনাবাহিনী অসহযোগিতা করতেছে, কোনো লগবুক নাই, কোনো কাগজপত্র নাই, সব পুড়িয়ে ফেলেছে, মানে যার পর নাই তা করেছে। কিন্তু এই তাজুল ইসলাম তিনি গিয়ে সেই আয়নাঘর, জেএসআই, তারপরে টিএফআই, এগুলো সব তন্ন করে খুঁজে তিনি আলামত সংগ্রহ করেছেন। তিনি খুবই এক রক্ষা মানুষ। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যখন এই সেনাবাহিনীদের বিচার শুরু করেন তিনি, এবং এই সেনাবাহিনীর সদস্যদের বিচারের আগে যখন জুন মাসে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হয়, তখন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আগে তারেক রহমানের সঙ্গে খলিলুর রহমান একটা 1 ঘন্টার বৈঠক করেছিলেন। এবং সেই বৈঠকে কিন্তু তারেক রহমানের সঙ্গে খলিলুর রহমানের সমঝোতা এবং সব প্ল্যান চূড়ান্ত হয়ে যায়। এবং যেই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন বিএনপি, সেই খলিলুর রহমান হয়ে গিয়েছেন তারেক রহমানের সবচেয়ে বড় আস্থাভাজন সেই ইউনূস তারেক বৈঠকের পর। এবং তারপর যখন এই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার নিয়ে খুব গুমট পরিবেশ, তখনই আসলে বিএনপির পক্ষ খলিলুর রহমানকে এটা মীমাংসা করার জন্য, তখন এই খলিলুর রহমান গোপনে দেখা করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে, এবং তাকে পরামর্শ দেন যে আপনি যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেন, তাহলে আপনাকে আইন কমিশনের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে সাবেক বিচারপতি খায়রুল হক, তিনি গ্রেপ্তারের পর থেকে এই আইন কমিশনের চেয়ারম্যানের পদটা খালি আছে। কিন্তু তাজুল ইসলাম রাজি হননি। তিনি বলেছেন যে না, জুলাইতে যারা গণহত্যা করেছে, শেখ হাসিনা হোক, শেখ হাসিনার মন্ত্রী হোক, এমপি হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক বা সেনাবাহিনী হোক, এই হত্যাকারীদের সঙ্গে কম্প্রোমাইজ করব না। তো তারপরে এই খলিলুর রহমানের উদ্বেগ ব্যক্ত হয়, এবং এর ফলে আপনারা দেখলেন যে অভিযুক্ত সেনা সদস্যরা তারা এসি গাড়িতে করে হলেও তারা আদালতে এসেছেন, হাজিরা দিয়েছেন, একবার না একাধিকবার দিয়েছেন। কিন্তু সরকার সেনাপ্রধানের কথাও রেখেছেন, ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিল্ডিং কে সাব জেল ঘোষণা করে সেখানে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে সরকার রেখেছেন, তাদেরকে নর্মাল কোনো জেলে রাখেননি। তো সরকার পরিবর্তন হলো, 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতা এলো বিএনপি। যদিও বিএনপি ক্ষমতা আসার পরই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন যে বিএনপি সরকার আমাকে বলেছে তারা পরিপূর্ণ সহযোগিতা করবে আমি যাতে বিচার কাজ চালিয়ে যাই। এটা শুনে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এখন আবার শুনতেছি যে সরকার আসলে এই চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিবে, সরিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়ার তোড়জোড় চলতেছে। এখন নতুন সরকার আসছে 2/3 মেজরিটি নিয়ে, তারা ইচ্ছা করলে এটা করতেই পারে, কারণ চিফ প্রসিকিউটরের পদ সরকারে নিয়োগ দেয়, বাট সরকারের পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দেয়, ওই একই কথা আর কি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কোন উদ্দেশ্যে চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিতে চায়? দেখুন, আমি বিষয়টাকে নেগেটিভলি নিতে চাই না, কারণ এটাও সত্য যে তাজুল ইসলাম এক সময় জামাত ইসলামের আইনজীবী ছিলেন, তারপরে তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এখন যদি বিএনপি সঠিক নিয়তে, হ্যাঁ, তারা মনে করে যে আচ্ছা ঠিক আছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে এমন ভাবে পরিচালনা করব যাতে এতে কোনো প্রশ্ন উত্থাপিত না হয়,
এই কারণে যদি তারা মনে করেন যে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া উচিত। এবং আরেকটি বিষয় হচ্ছে, গত বছরের নভেম্বরে কিন্তু তাজুল ইসলামের যে পরামর্শদাতা টবি ক্যাডম্যান, ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান, তিনিও কিন্তু পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে আমি আর এখানে থাকবো না, আমি তাজুল ইসলামের পরামর্শকের পদ থেকে আমি চলে যাব। পরে তাজুল ইসলাম বলেছেন যে আসলে আমরাই টবি ক্যাডম্যানকে বাদ দিয়েছি। টবি ক্যাডম্যান বলতেছেন যে আমি সরে এসেছি, তাজুল ইসলাম বলতেছেন পারস্পরিক একটা বিপরীতধর্মী কথাবার্তা আমরা দেখলাম। যাই হোক, ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান চলে গিয়েছেন, এখন তাজুল ইসলাম একা, এখন ইউনূস সরকারও নাই, আসিফ নজরুলও নাই, এখন এসেছে বিএনপি সরকার। এখন যদি সেই বিএনপি তাকে বাদ দিয়ে দেয় তাহলে তা তো কিছু করার নেই, তাই না? কিচ্ছু করার নেই। তারপরেও আমরা তাজুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই তার এই সাহসী ভূমিকার জন্য, আমরা চিরকাল স্মরণ রাখবো। আসলে সবকিছু সবসময় আমাদের ইচ্ছা মতো হয় না, এটাই হচ্ছে বাস্তবতা। এখন যদি বিএনপি সরকার মনে করে যে আসলেই তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটা নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থা, ভালো কথা। এবং সেটা করতে গিয়ে যদি তারা মনে করে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া উচিত, দিক। আমি বিষয়টিকে এখন পর্যন্ত পজিটিভলি দেখতে চাই এবং সেই সঙ্গে আমি চোখ কানো খোলা রাখবো যে দেখি কি করে এবং কাকে নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয় এবং আওয়ামী লীগ ও অভিযুক্ত সেনা সদস্য এবং পুলিশ সদস্যের বিচারগুলো আসলে কিভাবে চলে। এখন সেটাই দেখার বিষয় এবং সেটাই দেখার জন্য এবং বিএনপির উদ্দেশ্য কি এটা নিয়ে এত তাড়াতাড়ি কোনো মন্তব্য করা ঠিক হবে না, কিছুদিন ধৈর্য ধরতে হবে। এখন আওয়ামী লীগ নর্মাল, আর কোনো বিচার চান নাই, সব শেষ। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, পুরো জাতীয় অবাক, সবাই হতাশ। জুলাই বিপ্লবীদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আওয়ামী লীগে খুশির বন্যা। আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পায়ের উপর পা তুলে আনন্দিত, খুব কমফোর্ট জোনে আছেন। তারেক রহমান ইজ ভেরি কর্ডিয়াল টু হিম। এগুলো এর মানে কি যে 5 আগস্ট, ওই 5 আগস্ট পরবর্তী রাজনীতি নাই, শেষ। আজকে থেকে এগুলো ঘটনা ঘটিয়েছে, কিন্তু বাস্তবায়নে একটু সময় লাগে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি কে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কার্যত সিস্টেমে তাকে পদত্যাগ করিয়ে দিয়েছে। সেনাবাহিনীতে বাংলাদেশপন্থী অফিসারকে ডাম্পিং স্টেশনে ফেলে দিয়েছে এবং তারেক রহমান ব্যস্তাস করিয়ে দিয়েছেন নতুনদের। এটি নতুন জমানা। 5 আগস্ট পরবর্তী যে জামানা আপনারা দেখছেন, ইউনূস জামানা, বিপ্লব পরবর্তী জামানা, আওয়ামী মুক্তি জামানা, ওটা নাই। আওয়ামী লীগ অফিস খুলে ফেলেছে, কোনো রিয়াকশন নাই। আওয়ামী লীগের লোকজন যারা জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করেছিল তারা দেশে ফিরছে, আর.এস. ফাহিম এবং আরো যারা যারা জেলে আছে এরা মুক্তি পাবে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা একে একে জামিন পাচ্ছে সুন্দরভাবে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং রাষ্ট্রপতি চুপ্পুর যে কথা, ইউনূস সহ যারা আওয়ামী বিরোধী ছিল, বিপ্লবটা হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু যারা আওয়ামী বিরোধী ছিল তাদের সামনে এখন ফাঁসির দড়ি ঝুলছে। এবং আওয়ামী লীগের বিচার টিচার যা, ওগুলো এখানে শেষ। গুম আবার তুই বিচার চাও না। রাজনীতি বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক এ বিষয়ে চমৎকার একটা কথা বলেছেন। আয়নাগরের ভিকটিমরা ইনশাল্লাহ আখেরাতে বিচার পাবেন। সেদিন কোনো সরকার থাকবে না, চিফ প্রসিকিউটর থাকবে না, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার থাকবে না, প্রসিকিউটর থাকবে না, সেদিন কেউ বিচার আটকাতে পারবে না। এটি হচ্ছে কথা। তো দর্শক, মধ্য দিয়ে একটা নতুন অধ্যায়, পুরো রাজনীতি ঘুরে গেছে। এর মানে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ যে নিষিদ্ধ, আওয়ামী লীগের যে ভয়, ওই চ্যাপ্টার ক্লোজ। তবে এটা বিএনপির জন্য গলার কাটা হবে অনিবার্যভাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি বিএনপি কি বিপদে পড়ে। 1.5 বছরের মধ্যে বিপদে পড়ে। ভারত বিএনপিকে, তারেক রহমানকে কঠিন শিক্ষা দিবে। এবং এই পরিস্থিতিতে জামাত রোল প্লে করতে পারে কিনা বা জামাতের সক্ষমতা, আমার মনে হয় জামাতও বিপদে পড়বে। তবে জামাত আওয়ামী লীগ জোট হবে ফর দি টাইমিং। 91 পর আওয়ামী লীগ, বিএনপি সরকার একটা চিন্তা করেছিল যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে, আওয়ামী লীগ একদম স্বাভাবিক থাক, আর জামাত আওয়ামী লীগ মারামারি করুক, আমরা নির্বিঘ্নে দেশ চালাই। এখনো বিএনপি এই খেলাটা খেলছে যে আওয়ামী লীগকে আমরা ফিরিয়ে আনি, বৈধতা দিয়ে দিই, অফিস টফিস খুলে দিই, সমস্যা নেই, বিচার টিচার সব জয় বাংলা করে দিই, কিসের গুম খুনের বিচার, সব বাদ। অতএব আওয়ামী লীগ আসুক আর জামাত আওয়ামী লীগ মারামারি করুক আর আমরা দেশ চালাই। কিন্তু না, বিএনপির এই স্বপ্ন পূরণ হবে না।
কারণ আওয়ামী লীগ এতটাই উচ্চাভিলাষী, এতটাই আত্মবিশ্বাসী, এখন তারা সে জামাতের সাথে মারামারি করবো, আমরা তো ক্ষমতায় আসবো, মধ্যবর্তী নির্বাচন দিয়ে ভারত এই কাজ করবে। অতএব মায়া লাগে আমার তারেক রহমানের জন্য, যে বাচ্চারা এত বছর পর প্রধানমন্ত্রী হয়েছেন। ডাক্তার শফিকুর রহমানও এই পরিস্থিতি দেখে চুপচাপ তিনি বেকায়দা করতে পারেন, তিনি তারেক রহমানকে বিশ্বাস করছেন। দেখেন তারেক রহমান, শফিকুর রহমান এদের এখন পক্ষে, আমি এখন এদের পক্ষে। কারণ কি জানেন, যে এই যে দেখছেন যে যেটা ঘটছে, এটা তারেক রহমান নিজেও যে জেনে বুঝে করছেন তা না। অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা ইন্ডিয়া সরিয়েছে, এটা তারেক রহমান জানেন না। এখানে নিরুপায়, যেমন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে কে বা কারা, ওটা তারেক রহমান নিজেও জানেন না। ওরকম তাজুল ইসলামকে সরিয়ে কাকে কি বসানো হয়েছে, এটাও তারেক রহমান ওই জানেন বলতে এটা কোন রকম জানেন, কিন্তু বাস্তবতা এটা বিএনপি সিদ্ধান্ত না। কারণ এর মাধ্যমে মূল বিপদটা পড়বে বিএনপির উপর, জামাতের চাইতে বড় বিপদ আসবে বিএনপির উপর। কারণ বাংলাদেশে কোনো অঘটন ঘটলে, ভারত যদি কোনো অঘটন ঘটায়, এর মূল ভিকটিম তো হবে সরকার। এখানে জামাত তো বিরোধী দল, জামাত এখানে কিন্তু সেফ জোনে আছে, জামাতকে হয়তো আল্লাহ হেফাজত করবে। তারপরে জামাত কিছুটা, যেমন আমি জামাত নিজেই যদি বিএনপি টিকে যায়, জেল খাটতে হবে তাকে, ওই খালেদা জিয়ার সিলসিলায়। কিভাবে? যেমন 14 সালে খালেদা জিয়ার সাথে আওয়ামী লীগের একটা চুক্তি হয়েছিল যে আপনারা আন্দোলন বন্ধ করেন, কিছুদিন পর একটা, এবং এটা ভারতের মধ্যস্থ হয়েছিল, কিছুদিন পর একটা মিড টার্ম ইলেকশন হবে। কিন্তু দেখা গেছে যে আন্দোলন বন্ধ না করে ঘরে ফিরে গিয়েছে, মিড টার্ম ইলেকশন তো দূরের কথা, এক পর্যায়ে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়েছে। 1.5 বছর প্লাস সময় পেয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু শফিকুর রহমান যদি এভাবে চুপচাপ থাকেন, এইসব খেলা, ভারতের খেলা দেখেও বা ভারতের কথায় বা আপনারা নিরাপদ, এগুলো যদি বিশ্বাস করে বসে থাকেন, তাহলে তার কপালেও জেল আছে। তো দর্শক, এই জায়গায় আমি আলোচনা করছি মূলত অ্যাডভোকেট তাজুল ইসলামকে স্মরণের বিষয়। রাজনীতিতে কিন্তু এই বিষয়ে তোলপাড়, নানান উদ্বেগ উৎকণ্ঠা। তাজুল ইসলামকে স্মরণের একটা তাৎপর্য যে আওয়ামী লীগ একদম ফুললি বৈধ, আওয়ামী লীগকে আর নিষিদ্ধ বলে লাভ নাই বাবা, বিচার টিচার এখানে শেষ। আর অন্যান্য প্রসিকিউটর যারা আছে, তোমরাও ব্যাগটা গুছো, আমার বন্ধু, বড় ভাই, অত্যন্ত কাছের যারা প্রসিকিউটর ভাই, আপনারা ব্যাগ গুছান, কোর্টে যে লাভ নাই, কিছুই হবে না। আর তাজুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটর, আপনারা যা করেছেন, আপনাদেরকে ইন্ডিয়ান বিভিন্ন নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, মনে আছে? আপনারা গুপ্ত হত্যার শিকার হলে হতে পারেন, বলা যায় না। তাজুল ইসলামের কপালও বিপদ আছে, গুম খুনে বিচার করতে গেছো তাজুল, এত বড় সাহস, আওয়ামী লীগের বিচার করতে গেছো, ভারতের বিরুদ্ধে বলেছ, ভারতীয় লোকজন আনাগোনা জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের রাজপথে। এটা কি তারেক রহমান ইচ্ছাই করছেন? না, এটাও অদৃশ্য শক্তি তারেক রহমানের মাধ্যমে করাচ্ছে। তাজুল ইসলাম এখন থেকে নিরাপদ না, তাজুল ইসলামের জীবন হুমকির মুখে। শুধু তাজুল ইসলাম না, সমস্ত জুলাই বিপ্লবীদের জীবন হুমকির মুখে, আমি বলে দিলাম। বিলিভ ইট আর নট, সামনে দেখবেন আপনারা। এমনকি অন্যান্য প্রসিকিউটর থেকে শুরু করে ইউনিট সরকারের উপদেষ্টারা যারা বিএনপির সাথে আপোষ করবে না, প্রত্যেকের সামনে বিপদ আছে। আগে বিপদে পড়বে জুলাই বিপ্লবীরা, তারপরে পড়বে বিএনপি সরকার, চূড়ান্ত। তো এখন এটা জনগণের সিদ্ধান্ত, জনগণ চাইলে এইসব বিপদ থেকে বাঁচতে পারে। যদি জনগণ তারেক রহমান সরকারকে ইন্ডিপেন্ডেন্ট করে, বাধ্য করে, চাপ দিয়ে, যে জনাব তারেক রহমান আপনি এই ভারতীয় বলয় থেকে বের হয়ে আসেন, আপনি স্বাধীনভাবে ইউনুসের মতো দেশ চালান। এখন একটাই উপায় আছে, আমি দেখি, জুলাই বিপ্লবী, বিএনপি, তারেক রহমান, জামাত সবাই বেঁচে যাবে। কি করলে জানেন? প্রফেসর ইউনুসকে পর্যাপ্ত ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি বানানো হোক, সবাই টিকে যাবে। বিপদ আছে, প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হওয়া ছাড়া আপনারা কেউ বাঁচবেন না, বিএনপি সরকারও বাঁচবে না, ভারত সব ফেলে দিবে। অ্যাডভোকেট তাজুল ইসলামের অপসারণের তাৎপর্য কি বুঝতে পারছেন? আওয়ামী লীগ এখন থেকে বৈধ, ওদের মনে আর কোনো ভয় নেই। এমনকি গণহত্যার আসামি যারা আছে, ওবায়দুল কাদের যদি দেশে ফেরেন, আমি অবাক হব না। বিএনপি হচ্ছে এরকম অনেকে দেশে ফিরবেন, তবে দেশে ফিরে অনেকে গ্রেপ্তার হবেন, আমি জানি। তারা গ্রেপ্তার হবেন এটা জেনে, এবং গ্রেপ্তার হবেন এই সমঝোতা করেই আসবেন। গ্রেপ্তার হয়ে এক পর্যায়ে তারা জেল থেকে নির্বাচন শুরু করবেন, এক পর্যায়ে তারা জামিন পাবেন। আওয়ামী লীগ ইজ ব্যাক।
দর্শক, আমরা গতকালকেই একটা আভাস দিয়েছিলাম যে রাষ্ট্রপতির বিগত সরকারের প্রধান উপদেষ্টা এবং বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আসতে পারে। সেই আলোচনা গতকালকেই যখন করছিলাম তখন রাতে খবর তৈরি হয়েছে সাবেক প্রধান রাষ্ট্রদ্রোহ মামলা হতে চলেছে। ভয়ঙ্কর এই তথ্যটা এসেছে। তবে কি সত্যি সত্যি মুদ্রার অপোজিট পৃষ্ঠা দেখতে চলেছেন সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর ইউনূস? কে করবেন এই রাষ্ট্রদ্রোহ মামলা? সেই মামলা আদালতে গেলে কি অবস্থা দাঁড়াবে? পরিবর্তিত প্রেক্ষাপটে কোন দিকে যাবে পরিস্থিতি? প্রফেসর ইউনূস এখনও দেশে রয়েছেন, তিনি কি আদৌ দেশে থাকবেন? তাহলে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। রাষ্ট্রদ্রোহ মামলা, তার ফলে কি পরিস্থিতি হতে চলেছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে চলেছে। রাষ্ট্রদ্রোহ মামলার ঘোষণা দিয়েছেন একজন রাজনীতিবিদ। এই তথ্যটা নিশ্চিত করছে দৈনিক কালের কণ্ঠ, এবং আমরাও সেই সোর্স অনুযায়ী খোঁজ নিয়ে দেখেছি যে একটি অনলাইন প্ল্যাটফর্মের অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন একজন রাজনীতিবিদ। কে দিলেন? ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি রাষ্ট্রদ্রোহ মামলা করব। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশগ্রহণ করে তিনি এই বক্তব্য দিয়েছেন। মহসিন রশিদ বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেয়া হয়নি। তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন, যার হাতে শপথ নিয়েছেন তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা, এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত। ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার না আসে সেই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। মহসিন রশিদ বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভূত করবেন। আগেও করেছি, আবারও করব। অর্থাৎ সরকার যদি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা না করে, ব্যবস্থা না নেয়, তাহলে তিনি নিজে মামলা করবেন। ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে তিনি মামলা করবেন। সত্যিই কি সেই দৃশ্য আমরা দেখতে চলেছি? যখন আমরা শুনছি প্রফেসর ইউনূস 28 ফেব্রুয়ারি এখনও যেখানে অবস্থান করছেন সেই জম্মু তার নিজের বাসভবনে উঠবেন, সেরকম একটা প্রেক্ষাপটে এই আলোচনা যখন সামনে আসলো, তখন কি ব্যাপারটা এরকম আমরা দেখব যে খুব শীঘ্রই প্রফেসর ইউনূস দেশ থেকে বিদেশে নিরাপদ জায়গায় চলে যাবেন, যেন তাকে কোনো ধরনের কোনো হেনস্থার শিকার না হতে হয়? সেই পথে সরকার কি বাধা দেবে, নাকি সরকারও চাইবে না প্রফেসর ইউনূস কোনো ধরনের বিপদে পড়ে যাক? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।